পর্ব ২ সারদা সুন্দরীর সংসার। ঠাকুরবাড়িতে সদর ও অন্দর সম্পূর্ণ আলাদা। সামনের দিকে লোহার ফটক পেরিয়ে পাশাপাশি দুটি বাড়ি। আদতে দ্বারকানাথ ঠাকুরের গলির এই একটি বাড়ির দুটি ভাগ ছিল, বসত বাড়ি আর বৈঠকখানা বাড়ি। কিন্তু কিছুদিন আগে দেবেন আর গিরিন দুই ভাইয়ে বাড়ি ভাগাভাগি হয়ে গেছে। এখন দেবেন সারদার সংসার দোতলা বসত বাড়িতে, তার মধ্যেও সদর অন্দরে কড়া বিভাজন। বাড়বাড়িতে কর্তাদের মহল, ছেলেদের মহল, চাকরদের মহল, ভেতর মহল গিন্নিদের। সেই উঠোনের একধারে গোলাবাড়ি, সেখানে সারা বছরের ধান ডাল মজুদ থাকে। কিন্তু ঘি নুন তেল মশলার ভাণ্ডার বাড়বাড়িতে, সরকারদের হাতে। তারাই প্রতিদিনের মাপ অনুযায়ী বামুনদের হাতে বার করে দেয়। বিশাল রান্নাঘরে ১০-১২ জন বামুন ঠাকুর ভোর থেকে রান্না চাপায়। রসুই ঘরের দুদিকে পরিষ্কার সাদা কাপড় পেতে পাহাড় প্রমাণ ভাত রাখা হয়। সেই পরিমাণ ডাল তরকারি মাছের ঝোল রান্না করে পাথরের থালাবাটিতে সাজিয়ে লোক গুণে মহলে মহলে দিয়ে আসে বামুনরা। রাত্রে অবশ্য লুচি তরকারি খাওয়া হয়। এই ঢালাও রান্নার স্বাদ সবসময় পছন্দ হতো না দেবেন্দ্রনাথের। তিনি বহুদিন প্রবাসে কাটিয়ে ঘরে ফেরেন, প্রিয় মানুষ আর প্রিয় রান্নার টানে। শুধু বামুনের হাতে রান্না খেলে তিনিও খাবারের স্বাদ ভুলে যাবেন, আর ঘরের বৌঝিরাও রান্না ভুলে যাবে। তিনি সারদা সুন্দরীকে হুকুম দিলেন, বউদের রান্না শেখাও। কর্তামশাই বাড়ি থাকলে সারদা তার গোলগাল চেহারা নিয়েও কষ্ট করে রান্নাঘরে গিয়ে বসতেন তদারকির জন্যে। এবার কর্তার নির্দেশে অন্দরে বৌমহলে মহা উৎসাহে শুরু হলো রান্না নিয়ে পরীক্ষা নিরীক্ষা। সরকারি রসুই ঘরের ঢালাও ডাল ঝোলের সঙ্গে বউদের সযত্নে রাঁধা ব্যঞ্জনের স্বাদে আকাশ পাতাল তফাত। ঠাকুরবাড়ির রান্নার বিশিষ্ট ঘরানা গড়ে উঠেছিল এই সব বিশেষ যত্নের রান্নাতেই। সকালে উঠে সব মেয়ে বউদের নিয়ম হলো চান সেরে পট্ট বস্ত্র পরে উপাসনা গৃহে জড়ো হওয়া। সমবেত উপাসনার শেষে যে যার ঘরে গিয়ে চেলি খুলে রেখে ধোয়া তাঁতের শাড়ি পরে এসে বসবেন ভাড়ার ঘরের দাওয়ায়। সেই ভাড়ার ঘরের বৈঠকটাই মেয়ে মহলের প্রাণের আড্ডা। কর্তামা তক্তাপোষে বসে নির্দেশ দেবেন, আর গিন্নিরা বউরা মেয়েরা সব রান্নার জন্যে তরকারি গুছিয়ে দেবেন। বৈষ্ণব আমল থেকেই তরকারি কাটা কথাটা নিষিদ্ধ হয়ে গিয়েছিল। কাটা বললে পাছে হিংস্রতা প্রকাশ হয়, তাই বলা হতো তরকারি বানানো। গিন্নিদের হাতে আছে সবজি ফলমূল আমসত্ত্ব নাড়ু বড়ি তিলকুটা সন্দেশের ভাঁড়ার। বউরা তো বটেই, বিবাহিতা ও অবিবাহিতা কন্যারাও এই আসরের তৎপর সদস্যা। সৌদামিনী শরৎকুমারী বর্ণকুমারীরা মায়ের তত্ত্বাবধানে কাজ শেখেন। শরৎকুমারীর সবে বিয়ে হয়েছে, স্বামীসহ এখানেই থাকছেন। ইতিমধ্যেই রাঁধুনি হিসেবে তার খুব নাম হয়েছে। তিনি আহ্লাদ করে বলেন, মা একটা নতুন স্যুপ রান্না শিখেছি, ডিম দিয়ে মুলিগাতানি স্যুপ। আজ বাবা মশাইয়ের জন্যে সেই স্যুপ করে দেব ভাবছি। দেখো বাছা, সারদা বলেন, কর্তাকে এই ২-৪ দিনে কিছু ভালো মন্দ খাইয়ে খুশি করতে পারো কি না? ও স্যুপ কোত্থেকে শিখলি? সেই যে সেদিন ও বাড়ির মেজ কাকিমা রেসিপি লিখে পাঠিয়েছেন, উনি কোথা থেকে শিখে এসেছেন। সত্যি মা, মেজ কাকিরা চলে গিয়ে বাড়িটা কেমন খালি খালি লাগে। সারদাও বিমর্ষ গলায় বলেন, হ্যাঁ রে, ওদের কথা ভাবলে কষ্ট হয়। এক বাড়িতে হেসে খেলে একসঙ্গে কাটিয়েছি। ছোটোবেলায় শ্বশুরবাড়ি এসে ওই তো সঙ্গী ছিল আমার। ধম্ম করে কী গোল শুরু করলেন কর্তা, লক্ষ্মী জনার্দনকে বিদেয় করতে চাইলেন বলেই তো এত গোল বাঁধল। আর এতদিনের অধিষ্ঠিত দেবতাকে উঠিয়ে নিয়ে ওরা ও বাড়ি চলে গেল। আগে যেটা ছিল দ্বারকানাথের সন্ততিদের একান্নবর্তী বসত বাড়ি, সেখানেই দেয়াল উঠল। ৫ নম্বর আর ৬ নম্বর বাড়ি আলাদা হয়ে গেল। বাগান ভাগ হলো, পুকুরের ঘাট আলাদা হলো। দ্বারকানাথের সময় থেকেই ঠাকুর পরিবারে ব্রাহ্ম ধর্মের আনাগোনা শুরু হয়েছিল। রামমোহন বিলেত গেলে দ্বারকানাথের অর্থ সাহায্যেই ব্রাহ্ম সমাজের কাজকর্ম চলছিল। ইতিমধ্যে লন্ডনে বিপুল সমাদর পেয়ে দ্বারকানাথ
ক্রমশ কলকাতার জীবনে উৎসাহ হারিয়ে ফেলেন এবং বিলেতে গিয়ে বসবাসের সিদ্ধান্ত নেন। দেবেন তখন থেকে ব্রাহ্ম সমাজের ভার নিলেন। 1250 বঙ্গাব্দের 7ই পৌষ ভাই গিরিন ও আরও কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে দেবেন্দ্র ব্রাহ্ম ধর্মে দীক্ষা নিলেন। কিন্তু দেবেন যতটা ধর্ম করে মেতে উঠলেন, গিরীন্দ্রনাথ কোনোদিনই ততটা জড়িয়ে পড়েননি। বাড়ির হিঁদুয়ানির ধারা তখনও পুরোমাত্রায় চালু ছিল। প্রথম ধর্মসংকট বাধল লন্ডন থেকে দ্বারকানাথের মৃত্যু সংবাদ এলে। দেবেন ব্রাহ্মমতে বাবামশায়ের শেষ সংস্কার করলেন। শালগ্রাম শিলায়নে পৌত্তলিকতার চর্চা করতে তার মন সায় দিল না। তাই নিয়ে সমাজে দারুণ শোরগোল শুরু হলো। আত্মীয় স্বজন এবং হিন্দু সমাজের মাথারা অনেকেই দেবেনবাবুকে সামাজিকভাবে বর্জন করলেন। গিরীন্দ্রনাথ অবশ্য ব্রাহ্ম হয়েও হিন্দু শাস্ত্রমতে শ্রদ্ধা না দেখিয়ে পারেননি। অন্দরে তার স্ত্রী যোগমায়া কিছুতেই স্বামীকে অধর্ম করতে দেবেন না। তেজস্বিনী পত্নীকে অগ্রাহ্য করার সাহস গিরীন্দ্রর ছিল না। কুটনো বানানো তদারকি করতে করতে সারদা একটু মুখ ঝামটা দিয়ে বলেন, তবে মেয়ে মানুষের যোগমায়ার মতো অত তেজবাপু ভালো নয়। গৃহদেবতাকে উঠিয়ে দেওয়ার কথা শুনে আমিও তো ভয়ে মরছিলাম। তা বলে কি ঘর ভেঙে আলাদা হয়ে যাবি? বড় মেয়ে সৌদামিনী জানতে চান। মেজ কাকি তো চলে গেলেন, তুমিও মনে মনে বাবামশাইয়ের মতো বেম্য হয়ে গেলে নাকি মা? সারদা ঈষৎ বিব্রত হন। তোর বোন সুকুমারীর বিয়ে নিয়েই তো কী কাণ্ড! কর্তা জেদ ধরে বেম্য বিয়ে দিলেন, অগ্নি সংস্কার হলো না, শালগ্রাম সাক্ষী হলো না, সেই তো শেষে অকালে মরে গেল মেয়েটা। সে নিয়ে আমরা সকলেই দুঃখ পেয়েছি, কিন্তু মা ব্রাহ্ম বিয়ের দোষ দিচ্ছেন কেন? ব্রাহ্মমন্ত্রে বিয়ে হলেও অগ্নিনারায়ণ সাক্ষী ছাড়া আর সব হিন্দু পার্বণ তো হয়েছিল মা। সেজমৌ নিপময়ী বলে ওঠেন। এদিক ওদিক দুই ছিল, সুকু মারা গেল বাচ্চা হতে গিয়ে। অমন তো কত হয়, আপনি মনে খুঁতখুত করবেন না মা। আমার জ্বালা তোরা বুঝবি না সেজ বউ। সারদা বিরক্ত হন। দেখ, আমার তো উভয় সংকট। তোদের বাবামশায় কত পড়াশোনা করা মান্যিগণ্যি লোক, তিনি যা বলছেন তা তো খারাপ হতে পারে না। আবার ছোটোবেলায় বিয়ে হয়ে এসে 35 বছর বয়স অবধি শাশুড়ি দিদি শাশুড়ির কাছে যে পূজাপাঠ শিখেছি, সে শিক্ষেও তো ফেলে দিতে পারি না। কী যে করি, আমার হয়েছে যত মরণ। ঈষৎ বাঁকা চোখে নিপময়ীকে দেখেন সারদা। আর সেজ বউ, তুই এত কথা বলছিস? তোর বিয়েতে যে হাঙ্গামা হয়েছিল তা তো আমি জন্মে দেখিনি। বিয়ের রাতে আমার ছেলেকে মারতে গোঁড়া হিন্দুরা লেঠেল পাঠিয়েছিল। শেষে পুলিশ ডেকে এনে বিয়ে দিতে হলো। কর্তা আর বেয়াইমশায় দুজনের জেদ ছিল বলেই অত বাধা বিপত্তির মধ্যেই তোদের বিয়ে হলো, কিংবা আমার ঠাকুর পূজার জোরে। সে কথা বললে কর্তা যতই রাগ করুন। প্রিয় বন্ধু হরদেব চট্টোপাধ্যায়ের 2 মেয়ে নিপময়ী আর প্রফুল্লময়ীর সঙ্গে হেমেন্দ্র আর বীরেন্দ্র বিয়ে দিয়েছিলেন দেবেন্দ্রনাথ। কিন্তু কুলীন ব্রাহ্মণ হরদেব যখন ব্রাহ্মমতে পিরালি বামুনের ঘরে মেয়ের বিয়ে দেবেন ঠিক করলেন, জ্ঞাতিরা ক্ষেপে লাল। উঠে পড়ে তারা লাগলো বিয়ের বন্ধ করতে। হলে যে তারাও জাতিচ্যুত হবে। এমনকি তাদের চাপে হরদেবের বড় ছেলে পরিবার নিয়ে আলাদা হয়ে গেল। তবু তার সংকল্প ভাঙল না। দেবেনের মতো জ্ঞানী সচ্চরিত্র সমৃদ্ধ বন্ধুকে কথা দিয়ে আত্মীয়দের অন্যায় আবদারে তিনি পিছিয়ে আসতে পারেন না। বড় ছেলে তার পাশে না দাঁড়ালেও তিনি আদর্শ ত্যাগ করবেন না। বিরোধী পক্ষ জোট বেঁধে বিয়ে আটকানোর ফন্দি করতে লাগলো। নিপময়ের জন্যে এক বুড়ো কুলীন পাত্রও বেছে রাখল তারা। ঠিক হলো যে বিয়ের রাতে 100 লেঠেল পাঠিয়ে বর হেমেন্দ্রর মাথায় লাঠির বাড়ি মেরে কোণে নিপময়ীকে তুলে আনা হবে। বিয়ে দেওয়া হবে ওই বুড়ো বরের সঙ্গেই। জানতে পেরে দেবেন্দ্রনাথ পুলিশে খবর পাঠালেন। তাদের পাহারাদারিতে বিয়ে নির্বিঘ্নে সম্পন্ন হলো। ব্রাহ্ম বিয়ে হলেও সপ্তপদীতে কোনো বাধা দেননি মহর্ষি। বরণডালা সাজিয়ে বরণ করার অনুষ্ঠান ও ব্রহ্মোপাসনা সেরে বাসর ঘরে ঢুকলেন বরবউ। কিন্তু অব্রাহ্ম নারী পুরুষেরা কেউ বিয়েতে যোগ দেননি। হেমেন্দ্র গম্ভীর প্রকৃতির যুবক, কিন্তু রূপ দেখলে চোখ জুড়িয়ে যায়। বেনারসি জোরের সঙ্গে নানা অলঙ্কার পরে তাকে যেন দেবরাজ ইন্দ্রের মতো লাগছিল। ছোট বোন প্রফুল্লময়ী অবশ্য দিদির বরকে সাক্ষাৎ শিব ভেবে বসেছিলেন।
পরে অন্য বালিকারা তাকে বোঝালো, শিব তো সর্বত্যাগী, তিনি কেন হীরের কণ্ঠী, মুক্তোর মালা, পান্নার আংটি পরবেন? ঠাকুরবাড়ি থেকে আসা এই জামাইবাবু আসলে ছদ্মবেশী ইন্দ্র, দিদির রূপে মুগ্ধ হয়ে বিয়ে করতে এসেছেন। বাসরে পাছে মেয়েদের হালকা ঠাট্টার সামনে পড়তে হয়, সেই ভয় হেমেন আগে থেকেই একটা উপায় ভেবে রেখেছিলেন। ঘরোয়া মেয়েদের চটুল ঠাট্টা ইয়ার্কির ওষুধ হিসেবে তিনি স্ত্রী শিক্ষার বিষয় আলোচনা শুরু করলেন। ঠাকুরবাড়ির মেয়েরা শুধু বাংলাই পড়ে না, অনেকেই সংস্কৃত ও ইংরাজি পড়তে পারে শুনে উপস্থিত কম শিক্ষিত ব্রাহ্মিকারাও অবাক। হেমেন লজ্জায় জড়সড় কোণে নিপময়কে বললেন, তোমাকেও শিখতে হবে বাংলা, ইংরেজি, সংস্কৃত সাহিত্য। নিপময় সেদিন লজ্জায় উত্তর দেননি। সকলের সামনে নববিবাহিত স্বামীর সঙ্গে কথা বলা যায় নাকি? তবে এ স্বামী তার দেখা অন্যান্য বরেদের মতো নয়, প্রথম থেকেই আলাদা। বাসরের মেয়েদের অনুরোধে গান গাইতে গাইতে হঠাৎ থামিয়ে দিয়ে নিপময়কে হেমেন বললেন, তোমার গলায় যদি সুর থাকে বাবা মশাইয়ের অনুমতি নিয়ে গানও শেখাবো। এবার সত্যি শিউরে ওঠেন মেয়েরা। পাগল নাকি এ ছেলে? বলে কি ঘরের বউ গান গাইবে? তাহলে বউ আর বাইজিতে তফাৎ থাকবে কি করে? ক্রমশ কিন্তু হেমেন তার কথা কাজে পরিণত করেছেন। নিপময়ী ও অন্তঃপুরের অন্য মেয়ে বউদের নিয়ে জোড়াসাঁকোর অন্দরে তিনি নিজেই শুরু করেছেন ঘরোয়া পাঠশালা। সেখানে সৌদামিনী, শরৎকুমারী, জ্ঞানদানন্দিনী, স্বর্ণকুমারী, বর্ণকুমারী সবাই নিয়মিত ছাত্রী। হেমেনের কড়া শাসনে তাদের পড়া এগোচ্ছে তরতরিয়ে। নিপময়ীকে গান শেখানোর অসম্ভবকে তিনি সম্ভব করেছেন। বাবা মশাই প্রথমে ইতস্তত করলেও পরে সম্মতি দিয়েছেন। বহু সমালোচনা উপেক্ষা করে বাড়ির গায়ক বিষ্ণু চক্রবর্তীকে নিপময়ীর গানের শিক্ষক নিয়োগ করলেন দুর্জয় সত্যেন্দ্রনাথের দুঃসাহসী ভাই হেমেন্দ্রনাথ। সেই কবে ঘরের মেয়েদের গলা থেকে গান কেড়ে নিয়েছিলেন আওরঙ্গজেব, এতদিন পরে সেই গানকেই যেন নিপময়ীর কণ্ঠে ফিরিয়ে আনলেন হেমেন। ঠাকুরবাড়িতে জন্ম এবং বিবাহ অবশ্য লেগেই থাকে। এই সেদিন ধুমধাম করে বিয়ে হয়েছে দেবেন্দ্রর প্রিয়কন্যা স্বর্ণকুমারীর। সুদর্শন সমাজ সংস্কারক জানকীনাথকে কৃষ্ণনগর থেকে খুঁজে এনেছেন দেবেন্দ্র। ঠাকুরদের সঙ্গে কেউ ছেলেমেয়ের বিয়ে দিতে চায় না, তাই ভালো ছেলে দেখলেই কন্যাদের সঙ্গে বিয়ে দিয়ে তাদের আপন করতে চান তিনি। এই বিয়ের জন্যে জানকীনাথ পিতা জয়চন্দ্র ঘোষালের সম্পত্তি থেকে বঞ্চিত ও ত্যায্যপুত্র হলেন। কিন্তু বাবা মশায়ের ক্রোধ উপেক্ষা করেও ঠাকুরবাড়ির আলোর হাতছানিতে সুন্দরী বিদুষী স্বর্ণকুমারীর আকর্ষণে বাধা পড়লেন জানকীনাথ। স্বর্ণর বিয়ে হলো 13 বছর বয়সে। সে তুলনায় ঠাকুরবাড়ির বউরা সবাই অনেক কম বয়সে এসেছে। বিয়ের আগে মাকে জড়িয়ে ধরে স্বর্ণ জানতে চেয়েছিলেন সারদার বিয়ের গল্প। নিজের বিয়ের প্রায় ভুলে যাওয়া বৃত্তান্ত মনে করে সারদা বলেন, আমি ছিলাম যশোরের পাড়াগাঁয়ের মেয়ে। আমার এক কাকা কলকাতা থেকে শুনে গেলেন কর্তার জন্যে সুন্দরী মেয়ে খোঁজা হচ্ছে। ব্যাস ওর ছুরি তোর বিয়ে। সে কি গো, তার মানে আমাদের বাড়ির বউ মেয়েরা কেউ তোমাকে দেখতে যায়নি? স্বর্ণ অবাক হন। ঠাকুরদের চিরদিনের রীতি ছিল প্রথমে দাসী পুতুল নিয়ে মেয়ে দেখতে যাবে, পছন্দ হলে সুযোগ সুবিধে মতো যাবে বাড়ির মেয়েরা। শোন, আমার কাকার বোধহয় ভয় ছিল পাত্র হাতছাড়া হয়ে যাবে। তিনি বাড়িতে ঢুকেই দেখলেন আমি দাওয়ায় বসে রান্নাবাটি খেলছি। টেনে তুলে কোনো রকমে একটা পরিষ্কার কাপড় পরিয়ে তৎক্ষণাৎ নিয়ে চললেন কলকাতায়। আমার মা তখন নদীতে নাইতে গেছিলেন। আমার মাত্র 6 বছর বয়স। কেঁদে কেটে বললাম মা আসুক তবে যাব। কাকা কোনো কিছু না শুনে আমাকে নিয়ে এলেন। মায়ের সঙ্গে শেষ দেখাটাও হলো না। শুনেছি মা আমার ফিরে এসে মেয়ের শোকে উঠোনের গাছতলায় গড়াগড়ি দিয়ে কাঁদতে কাঁদতেই মরে গেলেন। এই তো আমাদের কালের মেয়েদের জীবন। তোরা অনেক ভাগ্য করে এই বাটিতে জন্মেছিস মা। অমন দেবতার মতো বাবা মশাই পেয়েছিস, তাই লেখাপড়া শিখলি, বাইরের হাওয়া বাতাস গায়ে মাখতে পারলি। এখনও সারদা ভাবছিলেন কর্তা অমন দেবতার মতো মানুষ বলেই ওর ধর্ম মানি, আবার আমারটাও। মেয়ে বউরা কি তা বোঝে না? বর্ণকুমারী বালিকা বেশি কিছু না বুঝেই সে বলে ওঠে, মা তুমি তো সেদিন মেজ কাকির কাছেই লক্ষ্মী জনার্দনের জন্য পুজো দিয়ে পাঠালে, আমি তো নিয়ে গেলাম মা। বাবা মশাই কি তাতে রাগ করবেন? ছোট কন্যার কথায় বিরক্ত হন সারদা। আহ বর্ণ, অত কথায় তোর কি কাজ? যা বলবো করবি, ব্যাস, যা তো এখান থেকে।
সত্যি লক্ষ্মী জনার্দনে চলে যাওয়ার দুঃখ ভুলতে পারেননি সারদা সুন্দরী। গোপনে ও বাড়িতে গৃহদেবতার জন্যে পুজো পাঠান আর স্বামীর ব্রহ্ম উপাসনাতেও যোগ দেন। কেন, গিরিন তো ব্রহ্ম হয়েছে, আবার দেবপূজাও করে, তাতে দোষ হয় না? প্রথম পূজা তুলে দেওয়ার কথা ভাবেননি কর্তা। কেবল দুর্গাপুজোর সময় বাড়ি থাকতেন না, বাইরে ভ্রমণে চলে যেতেন। সেই দুঃখে সারদা পুজোর আনন্দে অংশ নিতে পারতেন না। সবাই যখন আনন্দে মাতোয়ারা, তিনি ঘরের কোণে বন্দি করে রাখতেন নিজেকে। যোগমায়া এসে টানাটানি করত পুজোর দালানে যাওয়ার জন্যে। একবার কর্তামশাই পশ্চিমে বেড়াতে গেছেন, আর তখন শুরু হয়ে গেল সেপাই বিদ্রোহ। কোনো চিঠি নেই, খবর নেই, চিন্তায় নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছিলেন সারদা। কর্তা হিমালয় ব্রহ্ম চিন্তা করছেন, আর আমি এদিকে হেদিয়ে মরি। তবু সে একরকম ছিল। পুজো হতো, উনি পুজোয় থাকতেন না, তাই বলে পুজো উঠিয়ে দিতে হবে? এমন কথা বললেন বলেই তো গিরিন আর যোগমায়া লক্ষ্মী জনার্দনের মূর্তি নিয়ে আলাদা হলেন। তাই তো আমি ব্রহ্ম উপাসনার বেদিতে বসেও নিজের ইষ্টমন্ত্র জপ করি, আবার কর্তার ধর্মকথাও শুনি। আকবরের হারেমে বসে যোধাবাই যেমন শিব পুজো করতেন। এর জন্যে স্বামীর প্রতি সারদার প্রেম অবশ্য কমেনি। এখনও কর্তা বাড়ি থাকলে সারদা উদ্গ্রীব হয়ে থাকেন তার রাতের ডাকের জন্যে। ছেলেরা ঘুমিয়ে পড়লে সেই ডাক আসে। সারদা গা ধুয়ে উজ্জ্বল রঙের একটি নরম তাঁতের শাড়ি পরেন, কানে গলায় একটু আঁথর মাখেন, কখনো চুলে একটা বেলকুড়ির মালা জড়ান, কখনো না হলেও চলে, এটুকুই তার সাজ। বাড়ির বউদের মতো একগা গয়না পরে, খোপায় গড়ে মালা, আলতা সিঁদুরে পরিপাটি সাজ তার দরকার নেই। কর্তাও সাদাসিধে সাজই পছন্দ করেন। সারা বছর পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ান আর ফিরে আসেন বাড়ির টানে, সারদার টানে। প্রথম যেবার দেবেন ঠাকুর বিষয় বৈরাগ্যে গঙ্গাবক্ষে দিন কাটাবেন স্থির করলেন, সারদা কেঁদে কেটে তার সঙ্গে যাওয়ার বায়না জুড়লেন। দেবেন্দ্র তার জন্যে গঙ্গার বুকে পিনিস ভাড়া করলেন। 3 শিশুপুত্রকে নিয়ে কর্তার পিছু পিছু সেই পিনিসে গিয়ে উঠলেন অসূর্য স্পর্শা সারদা। সেই তার অবারিত গঙ্গা দর্শন। সান্ত্বনা এই যে ব্রহ্মজ্ঞান কর্তাকে বিবাগী করেনি, বরং বছর বছর সারদার কোল জুড়ে সন্তান এসেছে। সবাই বাঁচেনি, সবার দিকে সমান নজর দিতেও পারেন না সারদা। কর্তার সেবা করে আর সোহাগ পেয়েই খুশি থাকেন স্বামী সোহাগিনী। 1840 থেকে পরবর্তী 23 বছরে 9 ছেলে ও 6 মেয়ের জন্ম দিয়েছেন সারদা। তাদের মধ্যে বেঁচে আছেন মাত্র 10 জন। দ্বিজেন্দ্রর জন্মর 2 বছর পরে সত্যেন এলো, তার 2 বছর পরে হেমেন, 1 বছর 10 মাসের মাথায় বীরেন, আরও 2 বছর পরে কন্যা সৌদামিনী, তারপর জ্যোতিরিন্দ্র। দ্বিতীয় কন্যা সুকুমারী মাত্র 14 বছর বয়সেই মারা যায়। তার পরের ছেলে পূর্ণেন্দ্র জলে ডুবে মারা গেল মাত্র 6 বছরে। এরপর 3টি কন্যা, শরৎকুমারী, স্বর্ণকুমারী, বর্ণকুমারী। সোমেন্দ্র ও রবীন্দ্রনাথের পরেও জন্মেছিল বুধেন্দ্র, কিন্তু সেও শৈশবে মারা যায়। এতগুলি ছেলেমেয়ের দেখাশোনার দায়িত্বে ছিল দাসী ও চাকরদের হাতে। সেকালের ধনী ঘরের নিয়ম ছিল জন্ম থেকেই শিশুরা ধাইয়ের স্তন্য দুগ্ধে লালিত হতো। প্রত্যেক শিশুর জন্য একটি স্তন্যদাত্রী ধাই ও একটি পালিকা দাসী নিযুক্ত হতো। জন্মদাত্রী মায়ের সঙ্গে শিশুদের বিশেষ সম্পর্ক থাকতো না। সারদা ছেলেমেয়েদের ক্ষেত্রেও তাই হয়ে আসছে। তবে যতদিন যোগমায়া একসঙ্গে ছিলেন, তার সান্নিধ্যেই ছিল ছোটদের আশ্রয়, তার কাছেই ছিল তাদের যত আবদার আহ্লাদ। এখনও তারা তাই মেজ কাকির অভাব বোধ করেন, যদিও পরে জন্মানোর জন্যে বর্ণ, সোম ও রবি মেজ কাকির স্নেহের ভাগ থেকে একেবারেই বঞ্চিত। তাদের কোনো অভাব বোধ নেই, কারণ তারা জানেনই না মাতৃস্নেহের ঘনিষ্ঠ রূপ কীরকম। ইতিমধ্যে সারদার কুটনোর আসরে এসে উপস্থিত হয়েছেন সদ্য বিবাহিতা স্বর্ণকুমারী। ঠাকুরবাড়ির অন্য বিবাহিত মেয়েদের মতো তিনি পিতৃগৃহে থাকেন না। ঠাকুররা একে পিডালি, তাই ব্রাহ্ম। এ ঘরে বিয়ে হলে বাপের ঘরে ত্যায্য হতে হয়। মেয়ে জামাইরা তাই বিয়ের পর এখানেই থাকেন। ছেলের বউ এলে তার বাপের বাড়ির লোকেদেরও ঠাঁই দিতে হয়। স্বর্ণ স্বাধীনচেতা বর জানকীনাথ ঘোষালকেও তার বাবা ত্যাগ করেছিলেন, কিন্তু প্রথম থেকেই জানকীর শর্ত ছিল যে তিনি ব্রাহ্ম হবেন না, ঘর জামাইও থাকবেন না। দুটো শর্তই সসম্মানে মঞ্জুর করেন দেবেন্দ্রনাথ। কিন্তু স্বর্ণ নিজের আলাদা সংসার থেকে প্রায় রোজ জোড়াসাঁকোয় ঘুরে যান। আজ তিনি পরেছেন পেস্তা রঙের ক্রেপ শাড়ি, তাতে পার্সি এমব্রয়ডারি করা পাড়।
গায়ে লেশ লাগানো জ্যাকেট। স্বর্ণ নিজেও বোম্বাই ধাঁচের শাড়ি পরা আয়ত্ত করেছেন। এ ব্যাপারে জ্ঞানদার সহযোদ্ধা তিনি। ব্রোচ লাগানো ছোট আঁচলে ঘোমটা টানতে অসুবিধে বলে মাথায় একটা কারুকাজ করা টুপি পরা চালু করেছেন। এটা তার নিজস্ব উদ্ভাবন। স্বর্ণ এসে একটি জলচৌকিতে বসে গল্প করেন। সবাই কৌতূহল নিয়ে তাকে দেখতে থাকে। স্বর্ণ এসেছেন শুনে দোতলার ঘর থেকে জ্ঞানদাও নেমে আসে। ওদের দুটিতে খুব ভাব। স্বর্ণ তার দিকে প্রীতির দৃষ্টিতে তাকিয়ে বলেন, কী গো মেজ বৌঠান, শুনেছ আমাদের সাজ পোশাক নিয়ে কত রগড় লেখা হচ্ছে? হ্যাঁ স্বর্ণ, সেদিন নতুন ঠাকুরপো বলছিল কয়েকটি কলেজের ছোকরা নাকি বলাবলি করছে ঠাকুরবাড়ির বউ বিবি আরও কত কী। তবু তোদের হাওয়া খেতে যেতে হবে? সারদা বিরক্তি চেপে রাখেন না। ঠাকুরবাড়ির এত বদনাম আমার প্রাণে সয় না বাপু। কেন মা? পত্রিকায় মেজ বৌঠানের দেওয়া বিজ্ঞাপন দেখে কত ব্রাহ্মিকা শাড়ি পরা শিখতে আসছেন দেখছো তো? আগে এরা গাউন পরে বাইরে বেরোনোর কথা ভাবছিলেন। কেউ কেউ তো গাউনের ওপর আঁচল জুড়ে কিম্ভূত পোশাক তৈরি করে ফেলেছেন। তার চেয়ে বোম্বাই কায়দার শাড়ি পরা দিশি ঢং অনেক ভালো। বছর 8 একটি বালিকা কোথা থেকে হঠাৎ দৌড়ে এসে সারদাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। মেয়ে বউরা সব সচকিত হয়। কে এই মেয়েটা? সারদা ওর হাত ছাড়িয়ে মুক্ত হতে চেষ্টা করেন। এই কে রে তুই? কোত্থেকে এসে আমার গায়ে উঠে পড়লি? আমার এসব একদম ভাল লাগে না, তোরা জানিস না? সরে যা বলছি। মেয়েটি মুখ তুলে বলে, আমাকে ওরা ধরে নিয়ে যেতে আসছে, তুমি বাঁচাও কর্তামা, আমি তোমার কাছে থাকবো। এই মানদা, এটা কে রে? ও পাশের কুটুমদের কারো মেয়ে নিশ্চয়। দাসীদের কাছে জানতে চান সারদা। সরিয়ে নিয়ে যাও ওকে। মানদা টেনে মেয়েটিকে সারদার কাছ থেকে সরিয়ে আনে। ঠাস করে থাপ্পড় দিয়ে বকে ওঠে, এই বেহামে, কে রে তুই? বালিকা ফুঁপিয়ে উঠে বলে, আমি তো রূপা, আমি এখানে এসে রোজ বসে থাকি তোমাদের পিছনে, দেখো নি আমাকে? বালিকার মুখটি ভারী মিষ্টি, মায়াময়। সারদা জানতে চান, তুই কোথায় থাকিস? মা কে রে তোর? তুমি আমার মা, সরিয়ে দিচ্ছ কেন? আমি আর ওখানে যাব না, ওরা আমায় ভালোবাসে না কেউ। ঘোমটায় জড়সড় একটি বউ ছুটে এসে মেয়েটাকে টানতে যায়। সারদা গম্ভীর গলায় বলেন, দাঁড়াও, কে তুমি? আর মেয়েটাই বা কে? তোমার মেয়ে? হাত জোর করে বউটি জানায়, অপরাধ নেবেন না কর্তামা, আমরা আপনার আশ্রিত, কুটুমদের মহলে থাকি। এটা আমার স্বামীর আগের পক্ষের মা মরা মেয়ে। এমন দজ্জাল কোনো কথা শোনে না কো। মারতে মারতে আমার শাখা ভেঙে যায়, ওর শিক্ষে হয় না। সারদা হুকুম দেন, খবরদার ওকে মারবে না বলছি। সতীনের মেয়ে বলে মেরে হাতে সুখ করছো? আমার এখানে থাকতে হলে এসব চলবে না। মানদা, তুই নজর রাখতো কুটুম মহলে, গোষ্ঠীর লোক আমাদের খাচ্ছে দাচ্ছে আর বাড়ির নিয়ম মানছে না, এ আমি সইব না। আমার ছাতির নিচে কোনো মেয়ের গায়ে কেউ হাত তুলবে না। রূপা সৎমায়ের হাত ছাড়িয়ে সারদার দিকে ছুটে আসতে চায় আবার। দূর থেকে দেখে দেখে সে বুঝেছে এই মহিলার দয়া পেলে সে বেঁচে যাবে। এখানকার আলো, হাওয়া, হাসি, গল্প, আনন্দের জগৎ ছেড়ে সে আর ওই কুটুম মহলে অন্ধকার, কলহ, ঝগড়াঝাটির মধ্যে ফিরে যেতে চায় না। তবু যেতে হয়। যাওয়ার আগে তার করুণ দৃষ্টি দেখে একটু মায়া হয় সারদার। তিনি বলেন, তুই রোজ সকালে এখানে এসে আমাকে প্রণাম করে যাস রূপা। এই একটি কথায় বালিকার জীবন যেন বদলে যায়। সে বোঝে আর তাকে মার খেতে হবে না। আসর সেদিন ক্রমশই জমে উঠছিল। ইতিমধ্যে বইমালিনী এসে হাজির হতে সোনায় সোহাগা। ধনী ঘরের মেয়েদের বই বিক্রি করে বেড়ায় সে। অন্দরে বাইরে অবাধ গতি। সে এলেই ঠাকুরবাড়ির মেয়েরা যেন নেচে ওঠে। তাদের ঘরবন্দি জীবনে রহস্যময়ী মালিনীর আশা যেন ঠিকরে আসা আলোর মতো। শুধু বই নয়, মেয়েরা মালিনীকে ঘিরে ধরে, কারণ তার কাছে রাজ্যের গল্পের ঝাঁপি। বাবু বিবিদের কেচ্ছা থেকে বামাবোধিনীর নতুন কিস্সা। তাকে দেখে জ্ঞানদা এগিয়ে এসে হাত ধরেন। এসো এসো, কতদিন পরে আমাদের কথা মনে পড়ল বইমালিনী। গল্পগাছা করতেও তো আসতে পারো মাঝে মাঝে। আমার কি আর গল্প করার ফুরসত আছে বৌঠান? এ বাড়ি থেকে সে বাড়ি, বটতলা থেকে বইপাড়া, একাল থেকে ত্রিকাল ছুটে বেড়াই। আগামী দিনে যে বই লেখা হবে তাও আমি শুনিয়ে দিতে পারি, তবে সে গুহ্য কথা, সবাইকে জানানো যায় না। মালিনী কৌতুক করে। জ্ঞানদা হেসে উঠে বলেন, তুমি বেশ কথা বলো বইমালিনী, কেমন রহস্যের গন্ধ, যেন আমাদের জগৎ থেকে বহু দূরের কোনো জাদু লোকে তোমার বাস। কথা বললে মনে হয় আমিও সেই জাদুর জগতে ঢুকে পড়েছি। তোমার বইয়ের চেয়েও তোমার কথা শোনার লোভে ডেকে পাঠাই।
যাবে নাকি একদিন আমার জাদুলোকে মেজ বৌঠান? চাও তো তোমাকে বেড়াতে নিয়ে যেতে পারি। মালিনী হেসে হেসে বলে, তুমি তো দেশে লোক নাও, তোমার কথা এখন শহরের লোকের মুখে মুখে ফিরছে। যেখানে যাই লোকে তোমার কথা শুধায়। তুমি সেই গভর্নর হাউসের পার্টিতে গিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছ। অনেকে নাকি তোমাকে দেখে বিশ্বাস করতে পারেনি, ভেবেছিল ভোপালের বেগম। বড় ঘরের এদেশি মেয়েদের মধ্যে তিনি একাই তো এতদিন বাইরে বেরোতেন। সারদা রাগ করে বলেন, তুই আর ধুনো দিস না মালিনী। সেখানে একদল গোড়া সাহেব মেমের মধ্যে মেজ বৌমাকে দেখে লজ্জায় ছ্যাঁ ছ্যাঁ করে আমাদের জ্ঞাতির লোকেরা পালিয়ে এসেছেন সেদিন। প্রসন্ন ঠাকুর কর্তার কাছে কত রাগ করেছেন। সে যাই বলো মা, স্বর্ণ বলেন, মেজ বৌঠানকে দেখে সেদিন এমন গর্ব হচ্ছিল। আমি তো নিজে হাতে সাজিয়ে দিয়েছিলাম। মাথায় সিঁথি পরালাম, গহনা পরালাম, আসমণি বেনারসি শাড়িতে অলঙ্কারে রিজু ভঙ্গিতে তাকে ঠিক রাজরানী মনে হচ্ছিল। মেজদা যেতে পারলেন না বলে এক মেম সাহেবের সঙ্গে পাঠিয়ে দিলেন। সে কি মহা ব্যাপার! শত শত ইংরেজ মহিলার মধ্যে একজন বঙ্গরমণী। মেজদাদা কত গর্ব করছিলেন সেজন্যে। বইমালিনী একটি পত্রিকা খুলে ধরে, এই দেখো সোমপ্রকাশের পৌষ সংখ্যায় কী লিখেছে পড়ে শোনায়। গত বৃহস্পতিবার গভর্নর জেনারেলের বাটিতে রাত্রিকালে যে মজলিস হয় তাতে বাবু সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী আমাদিগের জাতীয় বস্ত্র পরিধান করিয়া উপস্থিত হইছিলেন। ইতিপূর্বে কোনো হিন্দু রমণী রাজপ্রতিনিধির বাটিতে গমন করেন নাই। সে যদি গেলেই বাছা, স্বামীর সঙ্গে গেলেই কি ভালো হতো না? সারদা বলে ওঠেন। জ্ঞানদা মনে মনে ভাবেন, সংস্কার তাহলে ভাঙছে। এই সেদিন গাড়ি চেপে বাড়ি আসার জন্যে যে কর্তা মায়ের মাথায় আকাশ ভেঙে পড়েছিল, সেই তিনি এখন মৃদু আপত্তি জানাচ্ছেন স্বামী সঙ্গে না থাকায়। যেন যাওয়াটা তিনি বাধ্য হয়ে মেনে নিলেন। জ্ঞানদা জানেন বাঙালি মেয়েদের মন থেকে এইভাবে এক এক করে অনেক অন্ধকার কাটাতে হবে। এই তো সবে শুরু। ইতিমধ্যে মালিনীর ঝাঁপি থেকে অনেক বই বেরিয়ে পড়েছে। জ্ঞানদা একটা একটা করে উল্টে পাল্টে দেখতে থাকেন। বটতলার এক গাদা নতুন বই, উপন্যাস, কাব্য, আষাঢ়ে গল্প এনেছে। মানভঞ্জন, রতিবিলাপ, কোকিলদূত, বস্ত্রহরণের সঙ্গেই আছে গীতগোবিন্দ, আরব্য রজনী, পারস্যোপন্যাস, লায়লা মজনু, বাসব দত্তা। একটি বই হাতে নিয়ে স্বর্ণ অবাক হন। ও মা, এ যে রবিনসন ক্রুশো! মালিনী, তুমি বিলিতি বইয়ের বঙ্গানুবাদ এনেছো, কি মজা! আবার সচিত্র বই, ছবিগুলো কিন্তু ভালোই এঁকেছে। কই দেখি দেখি। বালিকা বর্ণ এসে টানাটানি করে ছবি দেখতে চান। ঠাকুরবাড়ির মেয়েরা মালিনীর বই জমিয়ে জমিয়ে ইতিমধ্যেই বেশ ভালো লাইব্রেরি করে ফেলেছেন। সেখান থেকেই ছোট মেয়েদের গল্প উপন্যাস পড়া শুরু হয়। বাড়ির বালকেরা এই রসভাণ্ডারের খোঁজ পায় দেরিতে, কারণ শিশু বয়সে বাইরের চাকরদের মহলেই তাদের থাকার নিয়ম। বিশেষ কোনো মাসিমা, মামিমা, বৌঠানদের প্রিয়পাত্র হয়ে উঠতে না পারলে অন্দরে ঢোকা যায় না। নিয়ম মতো বিয়ের পর ছেলে বউয়ের জন্য একটি ঘর নির্দিষ্ট হলে তবেই ভেতর মহলে ছেলেরা ঢুকতে পারে। বিয়ের পর থেকে সত্যেন এই লাইব্রেরির নিয়মিত পাঠক। সত্য আর রবি কোনো ছুতোয় ভেতরে ঢুকতে পারলে মেয়েদের পাঠাগারের বই নাড়াচাড়া করেন। যেসব বই তাদের পড়তে বারণ করা হয় সেগুলো লুকিয়ে পড়ার জন্যে নানা রকম উপায় খোঁজেন। সারদা নিজে পড়েন কম, প্রায়ই ছেলেদের ডেকে রামায়ণ বা চাণক্য শ্লোক পড়ে শোনাতে বলেন। সেই সূত্রেই সেজো আর ছোটোর অন্দরের লাইব্রেরির সঙ্গে পরিচয়। 6 বছরের রবি কদিন আগেই বইয়ের লোভে এক দুঃসাহসিক কাণ্ড ঘটালো। দূর সম্পর্কের এক মাসিমা দীনবন্ধু মিত্রের জামাই বাড়ি পড়ছিলেন। রবি সে বই পড়তে চাইলে বয়স হয়নি বলে তাকে নিষেধ করা হলো। চাবি দেওয়া আলমারিতে বই তুলে রেখে চাবি আঁচলে বেঁধে পিঠে ফেললেন মাসিমা। বালক রবি সেই চাবি চুরি করতে গিয়ে ধরাও পড়লেন। মাসিমা কোলের ওপর চাবি রেখে মেয়েদের সঙ্গে গোল হয়ে বসে তাস খেলতে লাগলেন। এবার কি হবে? বইটা তো পড়তেই হবে রবিকে, কিন্তু কি উপায়? বাধ্য হয়েই বালককে কুটিল কৌশল নিতে হলো। মাসিমার হাতের কাছে পানদোক্তার পাত্র এনে রাখলেন রবি। পানের নেশায় অন্যমনস্ক মাসিমা ঝুঁকে পিক ফেলতেই কোল থেকে চাবিটা মাটিতে পড়ল। মাসিমা চাবি মেঝে থেকে কুড়িয়ে অভ্যাস মতো আবার আঁচলে বেঁধে পিঠে ফেললেন। এবার আর রবির চাবি চুরি করতে কোনো অসুবিধে হলো না। চাবি নিয়ে আলমারি বই খুলে বার করে পড়া হলো। চোর ধরা পড়ল না। পরে রবি নিজে ধরা দিতে সবাই চেঁচামেচি শুরু করলো, কিন্তু শাস্তি কিছু হলো না। এখন বই নিয়ে কাড়াকাড়ি করতে থাকা মেয়েদের দিকে তাকিয়ে
সারদা বলেন, ওরে শুধু তোরাই দেখবি না আমাকে কিছু পড়ে শোনাবি? স্বর্ণ, এদিকে আয়, আমাকে চাণক্য শ্লোকের কপাতা পড়ে শোনা দেখি। মালিনী বলে, চাণক্য শ্লোক তো রোজ শোনেন কর্তামা, আজ তোমাকে নতুন একটা কাহিনী শোনাবো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত সীতার বনবাস। শুনলে তোমার চোখে জল আসবে গো মা। কিংবা যদি চাও বামাবোধিনীতে একটা মজার লেখা বেরিয়েছে সেটা শোনাই। স্বর্ণ বিরক্ত হয়ে বলেন, আবার তুই সেই বামাবোধিনীর গা জ্বালানো লেখাগুলো এনেছিস? বলেছি না ওসব স্ত্রীর প্রতি স্বামীর উপদেশ মার্কা লেখা আনবি না। 1000 বছর ধরে ওসব শুনে শুনে কান পচে গেছে। যেন মনে হয় মেয়েদের শিক্ষা দেবার একমাত্র উদ্দেশ্য সুমাতা, সুভার্যা, সুগৃহিণী তৈরি করা। ওসব আর শুনতে চাই না। স্বর্ণদিদি, তোমাদের নতুন মেয়েদের নতুন যুগের ধরন ধারণ দেখে যাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে তারাই ওসব লেখাচ্ছেন। তারা ভয় পাচ্ছেন লেখাপড়া শিখে একে মেয়েরা মাথায় উঠছে, এখন বাইরে বেরোতে শুরু করলে তাদের আর দাবিয়ে রাখা যাবে না। মেয়েরা আর ঘরের কাজ করবে না, ছেলে মানুষ করবে না, প্রতিভক্তি উঠে যাবে, শাশুড়ি সেবা পাবেন না। দেখো না বঙ্কিমবাবু কেমন দেবী চৌধুরানীকে প্রথমে শক্তিরূপা করে এঁকেও আবার স্বামীর পদতলে নামিয়ে দিলেন। স্বামী বিবেকানন্দ লিখেছেন, পশ্চিমের মেয়েরা প্রধানত পত্নী, এদেশের মেয়েরা মূলত মা। লিখেছেন, মায়েদের কর্তব্য স্বাস্থ্যবান, শৌর্যপরায়ণ, দেশপ্রেমিক, আর্যজনচিত সুসন্তান গঠন। বাপরে বাবা, সব দায় যেন মেয়েদের। স্বর্ণ বলেন, মেয়েরা যদি ঘরকন্নার কাজে সারা দিনরাত বাধা পড়ে থাকে তো তারা শিল্প সাহিত্য করবে কি করে? দেশের কাজে যোগ দেবে কিভাবে? মালিনী বলে, অন্তঃপুর, ভারত মহিলা সব পত্রিকায় দেখো মেয়েদের কর্তব্য নিয়ে যেন চিন্তায় ঘুম হচ্ছে না। প্রগতিশীল বাবুমশাইরা বিবিদের শিক্ষিত করতে চান, কিন্তু গৃহস্থালির নিগড় থেকে মুক্তি দিতে নারাজ। আর রক্ষণশীলেরা স্ত্রী শিক্ষার নামেই কেঁপে উঠছেন। প্যারীচাঁদ মিত্র প্রমুখ অনেকে প্রচার করছেন প্রাচীন ভারতের নারীর স্থান ছিল সুউচ্চ। তাই যদি হবে স্বর্ণদিদি, তাহলে অন্দরমহলে এত অন্ধকার কেন? আচ্ছা মালিনী, তুই তো এত জানিস। সারদা জানতে চান, বলতো বিলিতি মেমরা কি খুব সুখী আর স্বাধীন? ওরা আমাদের মেয়েদের চেয়ে 1000 গুণ স্বাধীন কর্তামা, কিন্তু ওদেরও অনেক দুঃখ আছে, পরাধীনতা আছে। মালিনী জানায়, মারি উলস্টোনক্রাফট নামে এক বিবির লেখা নিয়ে বেশ কিছুদিন ধরে খুব হইচই হচ্ছে। তিনি লিখেছেন, স্ত্রী স্বামীকে ভালোবাসবে সহযোগীর মতো, কিন্তু তার শাসনদণ্ডের কাছে মাথা নোয়াবে না। এসব লেখার জন্যে তার বর ছেড়ে গেছে, সমাজ টিটকিরি দিয়েছে, কিন্তু তিনি লড়াই চালিয়ে গেছেন। এখন তার মতামতের কিছু শিষ্যা তৈরি হয়েছে। ভাবো কর্তামা, আমরা ও দেশের মেয়েদের স্বাধীন ভাবছি, আর ওরা সেই স্বাধীনতা নিয়েও প্রশ্ন তুলছে। তাহলে আমরা কোথায় আছি? উফ, তুই যে কি বলিস, অর্ধেক আমার মাথায় ঢোকে না মালিনী। বিলেতে বসে কোন মেম সাহেব কী লিখছে, কী বলছে, আর তুই জেনে ফেললি? মালিনী হাসে, কর্তামা, আমি বলেছি না জাদু জানি। কি শুনতে চাও বলো না, সময় আমাকে বাঁধতে পারে না, আমার বয়স বাড়ে না। কালিদাসের কথা জানতে চাও? আমি হয়তো ছিলাম তার মালঞ্চের মালিনী, হয়তো ভবিষ্যতে তোমার ছোট ছেলে রবি কি লিখবে তাও আমার চোখের সামনে ফুটে উঠবে। বলো, শুনতে চাও? বিলিতি মেমদের গুহ্য কথা চাও, না 200 বছর পরের কলকাতা, বিক্রম বেতাল, না বামাবোধিনী? জ্ঞানদা এতক্ষণ শুনছিলেন, এবার বললেন, ঠাট্টা ছাড় মালিনী, ঠিক করে বলতো, বামাবোধিনীর মতো পত্রিকাগুলি কি তাহলে বিবি সাহেবের কথা মতো শুধু দাসত্বের পাঠ্যক্রমই শেখাচ্ছে? আবার মেয়েরা সব গৃহকাজ তুলে দিলে কাজটা করবেই বা কে? ইংরেজ মেয়েরা কিন্তু খুব নিপুণভাবে সংসার করে, সেটাও কি শিক্ষণীয় নয়? ঘরের কাজ নিয়মিত অভ্যাসে নিপুণ করে তোলাটাকেও তো একটা আর্ট বলে মানেন জ্ঞানদা। সংসারের সব দিকে তার পরিপাটি নজর। রুচিশীল পোশাক যেমন পরতে হবে, ভারতীয় সংস্কৃতির ভালো দিকটাও রাখতে হবে, আবার তার সঙ্গে মেশাতে হবে ইংরেজকে, তার ভালো অংশটিকে। তিনি নিজেকে যেমন ফিটফাট রাখেন, নিজের ঘরকেও। স্বর্ণকুমারী কিন্তু জ্ঞানদার মতো গুছিয়ে ঘরের কাজ করা পছন্দ করেন না। তার মনে হয় গৃহকর্ম করলে সময় নষ্ট, তার চেয়ে অনেক জরুরি কাজ তার করার আছে। তিনি প্রতিবাদ করেন, কেন মেজ বৌঠান, মেয়ে হয়ে জন্মালেই কেন ওসব করতে হবে? মিসেস স্মিথের কাছে থেকে মারি উলস্টোনক্রাফটের ওই বইটা আনিয়ে নিয়ে পড়েছিলাম, এ ডিভিকেশন অফ দি রাইটস অফ উইমেন। ওহ, সে কি তেজস্বিনী লেখিকা, কি আগুন ঝরা কথাবার্তা! আমিও শুনেছি, এজন্যে তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে।
বিলেতে কেউ তার কথাবার্তা ভালোভাবে নেয়নি, সভা বয়কট করেছে। স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে, তবু তিনি দমেননি। জ্ঞানদা বললেন, বোম্বাই থাকতে আমিও মারির কথা শুনেছি। সাধারণ ইংরেজ মহিলারা তার নাম শুনলে ভয় পান, আর পুরুষরা রেগে ওঠেন। ঠাকুরজি, আমরা বোধহয় তার চেয়ে ভাগ্যবতী। আমাদের দুজনের স্বামীরা আমাদের সঙ্গে আছেন এবং তারাই স্ত্রী স্বাধীনতার প্রধান পৃষ্ঠপোষক। মারিকে কিন্তু বিলেতে বসেও ঘরের বাইরে যুদ্ধ করতে হয়েছে। ঘরের কাজে মন না দিয়ে লেখালেখির চর্চা করে তিনি সেদেশে কোণঠাসা হয়েছেন, আর এদেশে বামাবোধিনী শিক্ষিত মেয়েদের ঘরের কাজে অবহেলা করতে না বলে কি এমন অপরাধ করছে? মালিনী বলে ওঠে, আমাদের এখানেও দু একজন মুখ খুলেছেন স্বর্ণদিদি। এই তো 2-3 বছর আগে সোমপ্রকাশে বেরিয়েছিল স্ত্রীলোকের পরাধীনতা বিষয়ে বামা সুন্দরীর চিঠি। মেয়েরা কি করবে সেটা মেয়েরাই ঠিক করুক না। ঠিকই তো, দাসী চাকরদের দিয়ে যে কাজ করানো যায় তার জন্যে শিক্ষিত পত্নীর কেন দরকার? না করলেই কেন সারে সর্বনাশ হবে? আমি কি করব সেটা বামাবোধিনীর জ্ঞান শুনে ঠিক করতে হবে? স্বর্ণকুমারী রাগত স্বরে বলেন। একটু হেসে মালিনী বলেন, এই বিতর্ক বেশ জমে উঠেছে, কিন্তু স্বর্ণদিদি, বামাবোধিনীর এ লেখা সে লেখা নয়। আধুনিকা আর পুরাতনীর বিরোধ নিয়েই একটা মজার কথোপকথন, শোনোই না। সরমা, ভাই, আজিকালি মেয়ে মানুষের লজ্জা শরমের মাথা খেয়েছে। শ্বশুর ভাসুর শাশুড়ি ননদ দেখিয়া একটু ভয় সমীহ করে না, আর অধিক কি বলিব, স্বামীর সঙ্গে নির্লজ্জ হয়ে কথাবার্তা কয়। সুশীলা, সরমা, মেয়ে মানুষেরা কি গারদে বাঁধা চোর? দেখো দেখি, ঈশ্বরের এত বড় জগতে সকল জীবজন্তু ইচ্ছায় ভ্রমণ করিয়া মনের সুখ লাভ করিতেছে, কিন্তু ইহাদিগকে চারি পাঁচিলে ঘেরা অন্তঃপুরের মধ্যে রুদ্ধ থাকিতে হয়। পাখিরা যে পিঁজরাতে বদ্ধ থাকে, তার মধ্যে তাহাদের একটু স্বাধীনতা আছে। চারি পাঁচিলের মধ্যেও নারীগণ একটু স্বাধীনতা না পাইলে তাদের বাঁচিয়া থাকা কেবল যন্ত্রণা মাত্র। আর আমি বলি, কেবল ঘোমটা দিয়ে জুজু হইয়া থাকিলেই যে মেয়ে মানুষ খুব ভালো হইল তাহা নয়। যাহার রীত চরিত্র ভালো তাকেই ভালো বলি। সরমা, তোমরা কালের মতো মেয়ে, তোমাদের ভাবগতিক আলাদা। কোন কালে মেয়েরা বেহায়া হলে ভালো রীতচরিত্র আবার দেখাতে পেরেছে, কোন কালে আবার মেয়েরা লজ্জা খেয়ে গুরুলোকের সঙ্গে স্পষ্টাস্পষ্টি কথা বলে বেড়ায়েছে। সুশীলা, যথার্থ লজ্জা, নম্রতা, বিনয়, সুশীলতা তাহা স্ত্রীলোকের অলঙ্কার, সন্দেহ নাই। কিন্তু যদি মনে সেরকম ভালো ভাব না থাকে, বাহিরের লজ্জা কি কোনো কাজের হয়? কত মেয়ে খুব লজ্জা দেখাতো, কিন্তু দুঃখের কথা কি বলবো, তারা অনায়াসে আবার বেশ্যাবৃত্তি অবলম্বন করিয়াছে। খুব তিলক ফোঁটা কাটিয়া যারা বাহিরে ধার্মিক দেখায়, তাদের মধ্যেই ভণ্ড বেশি। যা হোক, তুমি জেনো, এখন স্ত্রীলোকদের মধ্যে যেরূপ ভণ্ড লজ্জা দেখা যায়, পূর্বকালে এরূপ ছিল না। সীতার ন্যায় সতীকে, কিন্তু তিনি রামচন্দ্র বনে গেলে কাহার কথা না শুনিয়া পতির অনুসরণ করিলেন, এজন্যে তো কেহ তাহাকে বেহায়া বলিল না। সাবিত্রী, দময়ন্তী প্রভৃতি যত বিখ্যাত রমণীর কথা শোনা যায়, কেহ তো পরিবারের মধ্যে ঘোমটা দিয়া বসিয়াছিলেন না, অথচ তাহাদের ন্যায় পতিভক্তি পরায়ণা ও গুণবতী রমণী কোথায় দেখা যায়? বেদ পুরাণ ও আর প্রাচীন শাস্ত্র যত পাঠ করা যায়, ততই দেখা যায় শাশুড়ি, ননদ, স্বামী কি শ্বশুর, ভাসুরের সঙ্গে কোনো স্ত্রীলোক কথাবার্তা কহা পাপ বিবেচনা করিতেন না। আজিকালি মেয়েদের ভালো গুণ থাকুক না থাকুক, তাহারা বাইরে লজ্জা দেখাইয়া বাহাদুরি করিতে চান। সরমা, আমরা রামায়ণ মহাভারতের এসব কথা শুনেছি বটে, কিন্তু তুমি বলো দেখি, সেকালের ব্যবহার কি একালে খাটে? আর এরকম না করলেই বা কী ক্ষতি? সুশীলা, এই তুমি বলিতেছিলে কোন কালে মেয়েরা এরূপ ছিল, কথা উল্টাইয়া লইলে। ভালো, পূর্বকালে এখনকার মতো ভণ্ড লজ্জা দেখাইবার প্রথা ছিল না, তাহা তো বুঝিয়াছ। সেকালের ভালো প্রথা একালে ঘটিবে না কেন, তাহা তো বুঝিতে পারি না। বর্তমান প্রথায় কি ক্ষতি বলিতেছি। জগদীশ্বর মুখ দেছেন, কেননা মনের ভাব প্রকাশ করিবার জন্যে। মেয়েরা মানুষেরা কথা কহিতে পায় না বলিয়া তো তাদের মন চুপ করিয়া থাকে না। মনের কথা কাহারও সঙ্গে প্রকাশ করিতে না পাইলে তার চেয়ে দুঃখ কী আছে? কত সময় তাহাদের পীড়া ও অনেক প্রকার কষ্ট উপস্থিত হয়। প্রথমে প্রকাশ করিতে না পারিয়া শেষে বিপরীত ঘটিয়া ওঠে। বাঘা শাশুড়ি ননদদের ঘরে নববধূদিগের যে দুরবস্থা, তাহা কে বর্ণনা করিতে পারে?
এই কারণে অনেকের অপঘাত, মৃত্যু ও অপথে পদার্পণও হইয়া থাকে। আর মনে করো, হিন্দুর ঘরের 8-10 বৎসরের একটি শিশু বাপ মা ভাই ভগিনী সকল পরিত্যাগ করিয়া শ্বশুরগৃহে আসিল। সেখানে সে যদি আপনার লোক না পায়, তাহাকে সর্বদা কুণ্ঠিত হইয়া মুখবন্ধ করিয়া থাকিতে হয়, কাহারও মুখপানে চাইয়া স্নেহ পাইবার আশা না থাকে, সে কিরূপে জীবন ধারণ করিতে পারে? অনেক গৃহে নববধূদের যে কষ্ট, তাহা তাহারাই জানে, আর সেই অন্তর্যামী পুরুষই জানে। শাস্ত্রমতে পতির গৃহই স্ত্রীলোকের গৃহ। পতির পিতা মাতা ভাই ভগিনী তাহারও পিতা মাতা ভাই ভগিনী। তবে তাহাদের নিকট এত লজ্জা কেন? লজ্জা পর বা পাপ বোধ করিবার চিহ্ন। গৃহ, পিতামাতা, ভাই ভগিনী, আপনার সামগ্রী সকল যাহার দ্বারা পর বোধ হয়, এমন লজ্জার ন্যায় শত্রু আর কে আছে? আর পিতামাতা ভাই ভগিনী আত্মীয়গণের নিকট সরলভাবে মনের কথা প্রকাশ করিলে তাহাতে যে পাপ আরোপ করে, তাহার ন্যায় কুআচার বা জগতে কি আছে? লজ্জা থাকাতে যাহার প্রতি যে কর্তব্য, তাহা প্রতিপালন করিবার অনেক ব্যাঘাত হয়। স্ত্রীলোকেরা যদিও হীনবল, কিন্তু তথাপি তাহারা অশেষ প্রকারে পরিবারে সাহায্য করেন ও করিতে পারেন। কিন্তু অনেক সময় কুৎসিত লজ্জা আসিয়া আপনার মতো অতি আত্মীয়জনের বিপদ পীড়া দুর্ঘটনার সময় সাহায্য করিতে দেয় না। কত সময় বধূ বা ভাদ্রবধূদের সম্মুখে শ্বশুর বা ভাসুর যদি প্রাণত্যাগ করেন, তথাপি তাহার হস্ত প্রসারণ করিবার ক্ষমতা নাই, একটি সান্ত্বনার কথা বলিবার উপায় নেই। এ কি সামান্য দুঃখের কথা? এ সকল শাস্ত্র ছাড়া, যুক্তি ছাড়া। পরমা, লজ্জা দ্বারা অনেক ক্ষতি হয়, তাহার সন্দেহ কি? কিন্তু তুমি যে বলিলে ইহা শাস্ত্র ছাড়া, যুক্তি ছাড়া, তবে সকলে ইহা ধরিয়া চলেন কেন? এতদিন স্ত্রীলোক লেখাপড়া শিখত না কেন? হিন্দুরা জাহাজে চড়িয়া বিদেশ যাইত না কেন? বিধবা বিবাহ মন্দ ও সহমরণ ভালো বলিয়া প্রসিদ্ধ ছিল কেন? দেশাচার ও কুসংস্কারে কি না করে? তবে যে প্রথাটি হয়, তাহার একটা না একটা কারণ থাকে। শর্মা, আচ্ছা, বাড়ির আর লোকের সঙ্গে কথা কহুক, কিন্তু বলো দেখি, বউ হইয়া স্বামীর সঙ্গে স্পষ্টাস্পষ্টি কথাবার্তাটা কি ভালো দেখায়? পতিত স্ত্রীলোকের গতি, পতি সুহৃদ বন্ধু সকলই পতির ন্যায় আত্মীয় কে হইতে পারে? পূর্বকালে সতীরা পতির জন্যে কি না করিয়াছেন। কিন্তু কি আশ্চর্য একেলের সংস্কার! এমন পরম আত্মীয় পতির সহিত কথা কহাও দুষ্য। পতি ও পত্নীর মধ্যে যে ধর্ম সম্বন্ধ আছে, তাহা না দেখিয়া লোকে কুৎসিত ভাব গ্রহণ করে এবং তাহারাও পরস্পরকে দেখিয়া লজ্জিত হন। ইহা অপেক্ষা আমাদের সমাজের জঘন্যতার পরিচয় আর কি আছে? আমি তোমাকে পূর্বকালের যে সকল সতী রমণীর কথা বলিয়াছি, তাহাদের দৃষ্টান্ত দেখিয়া সকলেরই চলা উচিত। স্বামীর সঙ্গে এক হৃদয় হওয়াই সতীর লক্ষণ। স্বামীর সুখে সুখ, দুঃখে দুঃখ বোধ করা, ছায়ার ন্যায় সকল কার্যে তাহার অনুবর্তিনী হওয়া এবং সখীর ন্যায় তাহার হিতকর্ম করা, শাস্ত্রমতে এই তো সতীর প্রধান ধর্ম। যদি স্বামী ও পত্নীর মধ্যে লজ্জা আসিয়া পরস্পরকে পর করিয়া দেয় এবং পাপের ভার সঞ্চার করে, তাহা হইলে প্রকৃত দাম্পত্য ধর্ম কোনো রূপেই রক্ষা পাইতে পারে না। আজই তোমাকে এই অবধি বলিলাম, পরে আর কথা বলিব। আমার ইচ্ছা, স্ত্রীলোকেরা এরূপ জঘন্য লজ্জা পরিত্যাগ করিয়া গৃহে স্বাধীনভাবে আত্মীয়গণের প্রতি যথা কর্তব্য সাধন করুন। ইহা কি তোমার ইচ্ছা নয়? শর্মা, তুমি যে কথাগুলি বললে, তাহা অকাট্য এবং তাহার মতো যতদিন আমরা চলিতে না পারি, ততদিন আমাদের ভণ্ডামি এবং সকল বিষয় কষ্ট, তাহাতে কিছুমাত্র সন্দেহ নাই। নম্রতা, বিনয়, সুশীলতা, এই সকলই প্রকৃত লজ্জা যে তুমি বলিলে, তাহা সত্য, এবং তাহা কেবল সাতঘাট ঘোমটা দিলেও হয় না, মুখে গো দিয়ে থাকলেও হয় না। ভালো কার্য দ্বারাই ভালো গুণ প্রকাশ পায়। বামাবোধিনী পর্ব মিটতে বেলা দুপুর গড়িয়ে গেল। ইতিমধ্যে মেয়েরা অনেকেই উঠে গেছেন। এই কচকচি সবার ভালো লাগে না। দাওয়ার নিচে দাসীরা রাশিকৃত মাছ নিয়ে কুটতে বসেছিল। তাদের কাজও প্রায় শেষ। এবার রসুই ঘরে বামুন ঠাকুরেরা রান্না চাপাবে। তার আগে সবাই নারকেলের নাড়ু, দই, চিড়ে, কলা, বাতাসার ফলার দিয়ে জলখাবার খাওয়া শুরু করলেন। কর্তাদের ও ছেলেদের মহলে মহলে পাথরের থালা বাটিতে জলখাবার পাঠানো হয়ে গেছে। কোনো বাচ্চা খাওয়া নিয়ে গোল করলে দাসীরা চড় থাপ্পড় দিয়ে খাওয়ায়। ও নিয়ে বাড়ির গিন্নিদের খুব একটা মাথা ব্যথা নেই। প্রতিটি ছেলে মেয়ে অন্নপ্রাশনে উপহার পায় এক সেট জয়পুরি সাদা পাথরের থালা, বাটি, গেলাস, আর দুধের জন্যে একটা রূপোর বাটি।
দাসীরা সেই বাসনে রান্নাঘর থেকে খাবার এনে বালক বালিকাদের খাওয়ায়। দুধের ঘর আলাদা। সাদা থালাবাটি ভাঙলে ক্রমে ক্রমে আসে মুঙ্গেরের কালো পাথরের বাসন। কাঁসা পেতলের বাসনে খায় সরকার, বামন, ঝি, চাকর। তখনও কাঁচের বাসন চালু হয়নি। মালিনী সবার সঙ্গে পাথরের বাটিতে ফলার খেয়ে প্রচুর বই বিক্রি করে বিদায় নেওয়ার আগে ঠিক হলো সে পরের হপ্তায় স্বর্ণকুমারীর বাড়িতে যাবে। বলাই বাহুল্য, জোড়াসাঁকোর মেয়েরাও সেদিন স্বর্ণর পালঙ্কে আসর জমাবেন। তার সিমলের বাড়ির শোবার ঘরের বিরাট পালঙ্কে প্রায় দুপুরেই জোড়াসাঁকোর বোন, বঞ্ছি, বৌঠানদের নিয়ে আসর বসে। বিকেল হতেই তাস খেলা, গল্পগুজব, আবৃত্তি, কবিতা পাঠের সঙ্গে চলে মুড়ি, ফুলুরি, বেগুনির ঢালাও সরবরাহ। তার সঙ্গে বইমালিনীর সঙ্গ যোগ হলে তো 16 আনার ওপর 18 আনা। একটি আসর শেষ হতে হতেই পরবর্তী আড্ডার সম্ভাবনায় চনমনে হয়ে ওঠে মেয়েরা। মেয়ে মহলের প্রাণ সঞ্জীবনী এই আড্ডার ছোট ছোট সুখদুঃখের কোনো খবরকেই মহাজ্ঞানী কর্তামশাইরা অবশ্য গুরুত্ব দেন না। তাদের অজান্তে ও অবহেলায় ঘরের কোণে কোণে মেয়ে মহলে বিতর্কের আলো জ্বালিয়ে আসে বইমালিনী।